উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এডুস্পিয়ার বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা তোমাদের তৃতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের কৃষিকাজ থেকে 40টি এমসিকিউ নিয়ে আলোচনা করব ও সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচে কোনটি খারিফ ফসল? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ আউশ ধান, অপশান বি আমন ধান, অপশান সি বোরো ধান, অপশান ডি গম। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি আমন ধান। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, যেসব ফসল গ্রীষ্মকালে চাষ করা হয় তাদের কি বলে? প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ খারিফ ফসল, অপশান বি জাইদ ফসল, অপশান সি রবি ফসল, অপশান ডি কোনোটিই নয়। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি জাইদ ফসল। এবার আমরা খারিফ ফসল, জাইদ ফসল আর রবি ফসল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নিই। দেখো প্রথমে তোমরা জাইদ ফসলটা দেখো। জাইদ ফসল বপনের সময় মার্চ থেকে এপ্রিল আর কাটার সময় মে থেকে জুলাই। দেখো যে যে শস্য এই জাইদ ফসলের মধ্যে পড়ে সেগুলো হলো আউশ ধান, তরমুজ, খরবুজা, শসা, লাউ, কুমড়ো, মুগ ডাল, সূর্যমুখী, ভুট্টা। এরপর দেখো খারিফ ফসল। খারিফ ফসল বপনের সময় জুন থেকে জুলাই মাস আর কাটার সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। এবার দেখা যাক কোন কোন শস্য এর মধ্যে পড়ে। দেখো আমন ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলো, চীনাবাদাম, সয়াবিন, আখ, তিল, ডাল। এবার দেখো রবি ফসল। রবি ফসল দেখো শীতকালে মূলত চাষ করা হয়। বপনের সময়টা অক্টোবর থেকে নভেম্বর এবং কাটার সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। এবার দেখো কোন কোন শস্য এর মধ্যে পড়ে। বোরো ধান, গম, যব, ছোলা, মসুর, সরিষা, আলু, সূর্যমুখী, পেঁয়াজ, রসুন। তাহলে এই তথ্যগুলো তোমরা ভালো করে দেখবে। তাহলে রবি ফসল তোমার শীতকালে বপন করা হয়, জাইদ ফসল গ্রীষ্মকালে আর খারিফ ফসল মূলত বর্ষাকালে। এরপর তোমরা নেক্সট প্রশ্নটি দেখো, কে সর্বপ্রথম শস্য সমন্বয় বিষয়ে গাণিতিক মডেল প্রকাশ করেন? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ অ্যাডাম স্মিথ, অপশান বি আলফ্রেড ওয়েবার, অপশান সি জিমারম্যান, অপশান ডি জন কেরিয়ার উইভার। সঠিক উত্তর হলো অপশান ডি জন কেরিয়ার উইভার। দেখো এই জন কেরিয়ার উইভার 1954 সালে তার বিখ্যাত বই ক্রপ কম্বিনেশন রিজিয়নস ইন দ্য মিডল ওয়েস্ট বইতে সর্বপ্রথম শস্য সমন্বয় বিষয়ে গাণিতিক মডেল তিনি উপস্থাপন করেন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, শস্য প্রগাঢ়তার সূত্রটি হলো। প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ মোট চাষের জমি ভাগ প্রকৃত চাষের জমি ইন্টু 100, অপশান বি প্রকৃত চাষের জমি ভাগ মোট চাষের জমি ইন্টু 100, অপশান সি মোট শস্য উৎপাদন ভাগ মোট চাষের জমি ইন্টু 100, অপশান ডি মোট শস্য উৎপাদন ভাগ প্রকৃত চাষের জমি ইন্টু 100। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ মোট চাষের জমি ভাগ প্রকৃত চাষের জমি ইন্টু 100। এরপর তোমরা নেক্সট প্রশ্নটি দেখো, কোন রাজ্যে শস্য প্রগাঢ়তা সর্বাধিক? অপশানগুলো প্রথমে দেখো। অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি মণিপুর। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ পাঞ্জাব। এই প্রসঙ্গে তোমরা মনে রেখো মিজোরাম রাজ্যে শস্য প্রগাঢ়তা সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম। এবার আমরা একটা সহজ উদাহরণের সাহায্যে শস্য প্রগাঢ়তার ব্যাপারটা বুঝে নিই। ধরা যাক একজন কৃষকের 10 বিঘা জমি চাষের জমি আছে। সে তার 10 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমিতে বছরে 3 বার ফসল ফলায়। তাহলে দেখো এই 5 বিঘা জমি আর এই 3 বার ফসল, মোট সে ফসল ফলায় সেই বছরে 15 বিঘা। এরপর দেখো বাকি 5 বিঘা জমিতে বছরে সে 2 বার ফসল ফলায়। তাহলে দেখো এই বাকি 5 বিঘা জমি
এই বাকি 5 বিঘা জমিতে সে বছরে দুবার করে ফসল ফলায়, অর্থাৎ সে সেই বছরে মোট চাষ করে 10 বিঘা। তাহলে সে সেই বছরে মোট চাষ করে কত বিঘা? মোট 25 বিঘা জমি কিন্তু সে চাষ করে। কিন্তু দেখো তার যে প্রকৃত যে চাষের জমি সেইটা কিন্তু রয়েছে 10 বিঘা, অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা বলতেই পারি 25/10 × 100। দেখো এর উত্তর হবে 250%। এখানে এই যে 25 বিঘা যে জমিটা রয়েছে এটা হচ্ছে সে সেই বছরে মোট কত বিঘা জমি চাষ করেছে, অর্থাৎ মোট চাষের জমি। আর তার প্রকৃত চাষের জমি রয়েছে 10 বিঘা। তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কে সর্বপ্রথম সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কথাটি ব্যবহার করেন? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ উইলসন, অপশান বি আর্নেস্ট হেকেল, অপশান সি উইলিয়াম গার্ড, অপশান ডি গটম্যান। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি উইলিয়াম গার্ড। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ড্যাশকে নীল বিপ্লব বলে? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ দুধ উৎপাদন, অপশান বি মাছ উৎপাদন, অপশান সি চিংড়ি উৎপাদন, অপশান ডি তৈলবীজ উৎপাদন। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি মাছ উৎপাদন। এই প্রসঙ্গে তোমরা জেনে রেখো এই দুধ উৎপাদনকে বলা হয় শ্বেত বিপ্লব, চিংড়ি উৎপাদনকে বলা হয় গোলাপি বিপ্লব, আর তৈলবীজ উৎপাদনকে হলুদ বিপ্লব বলে। তোমরা এই তথ্যগুলো ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। এম.এস. স্বামীনাথন, অরূপ কৃষ্ণান, ভার্গিস কুরিয়েন, হীরালাল চৌধুরী। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ এম.এস. স্বামীনাথন। এই প্রসঙ্গে দেখো অরূপ কৃষ্ণান ইনি ভারতের নীল বিপ্লবের জনক, ভার্গিস কুরিয়েন ইনি শ্বেত বিপ্লবের জনক, আর হীরালাল চৌধুরী ইনি গোলাপি বিপ্লবের জনক। তোমরা এই তথ্যগুলো ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, অপারেশন ফ্লাড শব্দটি কিসের সঙ্গে যুক্ত? অপশানগুলো ভালো করে দেখো। অপশান এ বন্যা নিয়ন্ত্রণ, অপশান বি মৎস্য উৎপাদন, অপশান সি ধান উৎপাদন, অপশান ডি দুধ উৎপাদন। দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি দুধ উৎপাদন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড বা জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। 1965, 1970, 1975, 1980। দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ 1965 সালে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতের দুগ্ধ মানব বা মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অরূপ কৃষ্ণান, ভার্গিস কুরিয়ান, হীরালাল চৌধুরী, নরম্যান বোরলগ। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি ভার্গিস কুরিয়ান। 2000 সালে জাতীয় কৃষি নীতি কী নামে পরিচিত? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ সবুজ বিপ্লব, অপশান বি সোনালী বিপ্লব, অপশান সি হীরক বিপ্লব, অপশান ডি রামধনু বিপ্লব। দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি রামধনু বিপ্লব। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি মুম্বাই, অপশান ডি হায়দ্রাবাদ। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি মুম্বাই। দেখো ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড 1975 সালে স্থাপিত হয়। তোমরা এই সালটাও ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্ন, কাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ দক্ষিণ 24 পরগনা, অপশান বি কচ্ছ, অপশান সি নেল্লোর, অপশান ডি কোচি। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি নেল্লোর।
এবং নেল্লোর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, শস্যাবর্তন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ, শস্যাবর্তন চক্র কৃষি নামেও পরিচিত। অপশান বি, নরফোক শস্যাবর্তন পদ্ধতিতে একই জমিতে 4 বছর ধরে 4টি ভিন্ন ফসলের উৎপাদন করা হয়। অপশান সি, আর্দ্র কৃষি, মিশ্র কৃষি, নিবিড় কৃষি ও ভূমধ্যসাগরীয় কৃষিতে শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ বেশি দেখা যায়। অপশান ডি, এই পদ্ধতিতে জমির উর্বরতা হ্রাস পায়। দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি, এই পদ্ধতিতে জমিতে মাটির উর্বরতা হ্রাস পায়। এই তথ্যটাই কিন্তু সঠিক নয়, বাদবাকি সব তথ্য কিন্তু সঠিক। এখানে এই শস্যাবর্তন পদ্ধতিতে মাটিতে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধি পায়। তোমরা এই বিষয়টিকে ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কোন কৃষিতে শস্য প্রগাঢ়তা সর্বাধিক? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ, ব্যাপক কৃষি। অপশান বি, নিবিড় কৃষি। অপশান সি, শুষ্ক কৃষি। অপশান ডি, কোনোটিই নয়। দেখো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি, নিবিড় কৃষি। এবং তোমরা এটা মনে রেখো, শুষ্ক কৃষিতে শস্য প্রগাঢ়তা সবচেয়ে কম, অর্থাৎ সর্বনিম্ন। এই প্রসঙ্গে তোমরা মনে রেখো, শস্য প্রগাঢ়তা হলো একই জমিতে কতবার করে বছরে ফসল উৎপাদন করা হবে, এটি কিন্তু শস্য প্রগাঢ়তা। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, একটি প্রধান শস্য চাষের মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষ করাকে বলা হয় ড্যাশ। প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ, ইন্টারকালচার কৃষি। অপশান বি, আর্দ্র কৃষি। অপশান সি, শুষ্ক কৃষি। অপশান ডি, স্থানান্তর কৃষি। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ, ইন্টারকালচার কৃষি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, শস্য বর্ষপঞ্জি বা ক্রপ ক্যালেন্ডার মূলত কিসের সঠিক হিসাব বা সময়সূচি নির্দেশ করে? প্রথমে অপশানগুলো দেখো। শস্য বপন থেকে কাটার সময়কাল, মাটির উর্বরতা পরীক্ষা, সেচ কাজের হিসাব, উদ্ভিদের রোগ নির্ণয় পদ্ধতি। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ, শস্য বপন থেকে কাটার সময়কাল। দেখো এই ক্রপ ক্যালেন্ডার এর মাধ্যমে কিন্তু একজন কৃষক সেই বছরে সে কোন সময় কি কি ফসল চাষ করবে তার একটা কিন্তু পরিকল্পনা সে করতে পারে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ফুল ও পাতাবাহারি গাছের চাষকে বলা হয় ড্যাশ। অপশানগুলো দেখো। পোমাম কালচার, ওলেরিকালচার, ফ্লোরিকালচার, হার্বিকালচার। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ফ্লোরিকালচার। এটা ফ্লোরি হবে। আর বাকি অপশানগুলো দেখো। অপশান এ, পোমাম কালচার, এটা হচ্ছে ফলের চাষ। আর অপশান বি, ওলেরিকালচার হলো শাকসবজির চাষ। আর হার্বিকালচার। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ, কটক। অপশান বি, ব্যারাকপুর। অপশান সি, ভুবনেশ্বর। অপশান ডি, পাটনা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, নিচের কোনটি উচ্চ ফলনশীল পাট বীজ? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ, সবুজ সোনা। অপশান বি, সোনালিকা। অপশান সি, কল্যাণ সোনা। অপশান ডি, পদ্মা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ, সবুজ সোনা। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, বীজতন্তু কাকে বলা হয়? অপশানগুলো দেখো। অপশান এ, পাট। অপশান বি, কার্পাস। অপশান সি, শন। অপশান ডি, মেস্তা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান বি, কার্পাস। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, কার্পাস চাষে কমপক্ষে ড্যাশটি তুহিন মুক্ত দিন থাকা প্রয়োজন? অপশানগুলো তোমরা দেখো। 400টি, 300টি, 200টি, 100টি। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি, 200টি। অর্থাৎ 200টি তুহিন মুক্ত দিন থাকা কিন্তু প্রয়োজন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো,
ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমরা অপশানগুলো দেখো। অপশান এ কানপুরে, অপশান বি লখনৌতে, অপশান সি দেরাদুনে, অপশান ডি নাগপুরে। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি নাগপুরে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতের ইক্ষু রাজ্য বা চিনির বাটি কাকে বলে? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ বিহার, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি মধ্যপ্রদেশ। দেখো সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতের ইক্ষু বা আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। পাটনা, বেঙ্গালুরু, চেন্নাই, লখনৌ। সঠিক উত্তর অপশান ডি লখনৌ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ চুন ও লবণ সমৃদ্ধ দোআঁশ মাটি ইক্ষু চাষের জন্য ভালো। অপশান বি আখ উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর ফসল। অপশান সি সামুদ্রিক আর্দ্র ও লবণাক্ত বায়ু আখ চাষের জন্য অপকারী। অপশান ডি অত্যাধিক তুহিন কুয়াশা আখ গাছের ক্ষতি করে। দেখো এই অপশানগুলোর মধ্যে যে তথ্যটা সঠিক নয় সেটি হলো সামুদ্রিক আর্দ্র ও লবণাক্ত বায়ু আখ চাষের জন্য অপকারী। এখানে যদি উপকারী হতো তাহলে কিন্তু এটা সঠিক তথ্য হয়ে যেত। আর তোমরা এটি মনে রেখো যে আখ ছাড়াও কার্পাস চাষের ক্ষেত্রেও কিন্তু সামুদ্রিক আর্দ্র আর লবণাক্ত বায়ু কিন্তু উপকারী। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, ড্যাশকে সাদা সোনা বলে? দেখো প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ কার্পাস, অপশান বি পাট, অপশান সি ইক্ষু, অপশান ডি গম। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ কার্পাস। আর তোমরা মনে রেখো পাটকে সোনালী তন্তু বলা হয়। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, রেটুন চাষ কোন ফসলের সঙ্গে যুক্ত? প্রথমে তোমরা অপশানগুলো দেখো। অপশান এ কার্পাস, অপশান বি পাট, অপশান সি ইক্ষু, অপশান ডি গম। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি ইক্ষু। দেখো প্রথমবার আখ গাছ লাগানোর পর তা কাটা হয় এবং কাটার পর আখের মূল থেকে আবার নতুন করে আখের চারা বের হয়। এই পদ্ধতি রেটুন পদ্ধতি নামে পরিচিত। পৃথিবীতে কিউবাতে এই পদ্ধতিতে সবচেয়ে বেশি চাষ করা হয়, আর ভারতে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যে এই রেটন পদ্ধতিতে চাষ করা হয়। কিন্তু 2 থেকে 3 বছর পর এই পদ্ধতিতে চাষ করলে আখ কিন্তু অলাভজনক হয়ে পড়ে। তোমরা এই তথ্যগুলো মনে রাখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, বল উইভিল ও পিঙ্ক ওয়ার্ম পোকায় আক্রান্ত হয় কোন গাছ? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ কার্পাস, অপশান বি পাট, অপশান সি ইক্ষু, অপশান ডি গম। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ কার্পাস। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতীয় চায়ের প্রধান আমদানিকারক দেশ কোনটি? অপশানগুলো দেখো। অপশান এ যুক্তরাষ্ট্র, অপশান বি যুক্তরাজ্য, অপশান সি চীন, অপশান ডি রাশিয়া। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি রাশিয়া। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অপশানগুলো প্রথমে দেখো। কেরালা, অসম, কর্ণাটক, উত্তরাখণ্ড। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। তোমরা মনে রেখো হেক্টর প্রতি চা উৎপাদন বা চা উৎপাদনশীলতায় ভারতের কর্ণাটক রাজ্য প্রথম, আর মোট চা উৎপাদনে ভারতের কিন্তু অসম রাজ্য প্রথম। এই তথ্যগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, নিচের কোনটি চা রপ্তানিকারী বন্দর? অপশানগুলো দেখো। মুম্বাই, নভসেবা, কান্দালা, কলকাতা। দেখো সঠিক উত্তর অপশান ডি কলকাতা। এরপর নেক্সট প্রশ্ন,
প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে কোন ধরনের ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে? তোমরা অপশানগুলো দেখো। অপশান এ গম, অপশান বি কফি, অপশান সি চা, অপশান ডি কার্পাস। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি কার্পাস। দেখো ছবিতে মূলত গুজরাট আর মহারাষ্ট্র রাজ্যে ভারতের কিন্তু সবচেয়ে বেশি কার্পাস উৎপাদন হয়। এখানকার যে কৃষ্ণ মৃত্তিকা, সেই কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষটা খুব ভালো হয়। সেই জন্য কৃষ্ণ মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। তোমরা এই তথ্যগুলো ভালো করে দেখবে। এরপর নেক্সট প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ কানপুরে, অপশান বি নাগপুরে, অপশান সি চিকমাগালুরে, অপশান ডি জোরহাটে। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি জোরহাটে। এই জোরহাট অসম রাজ্যে অবস্থিত। আর দেখো চিকমাগালুর কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি ভারতের কফি গবেষণা কেন্দ্র। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, হেক্টর প্রতি আখ উৎপাদনশীলতায় ভারতের কোন রাজ্য প্রথম? তোমরা অপশানগুলো দেখো। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ু। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার কোথায় অবস্থিত? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। হায়দ্রাবাদ, চেন্নাই, ভুবনেশ্বর, বেঙ্গালুরু। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান সি উড়িষ্যার ভুবনেশ্বর। তোমরা এই প্রসঙ্গে মনে রেখো, ভারতের চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিস ওয়াটার অ্যাকোয়াকালচার অবস্থিত। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ভারতের কোন ধরনের চা সর্বাধিক উৎপন্ন হয়? তোমরা প্রথমে অপশানগুলো দেখো। অপশান এ কালো চা, অপশান বি ওলং চা, অপশান সি সবুজ চা, অপশান ডি স্টক চা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ কালো চা। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে ধানের গোলা বা ধানের ভাণ্ডার কাকে বলা হয়? প্রথমে অপশানগুলো দেখো। হুগলি জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব বর্ধমান জেলা। দেখো এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান ডি পূর্ব বর্ধমান জেলা। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।